আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। পরিবর্তন হলো মঙ্গল শোভাযাত্রার নাম। পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম এখন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বলে জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম। সকালে চারুকলায় পহেলা বৈশাখের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাম পরিবর্তনের কথা জানান তিনি। 28টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে এবারের শোভাযাত্রাটি সবার এবং আরও আনন্দময় হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা। সাজরিনা খন্দকারের রিপোর্ট। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রথমবারের মতো আয়োজন করে বৈশাখ উপলক্ষে ভিন্ন আয়োজনের এক শোভাযাত্রা। শুরুতে নাম ছিল আনন্দ শোভাযাত্রা। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমি অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ করা হয় মঙ্গল শোভাযাত্রা। সময়ের সাথে সাথে এই আয়োজনের রূপ রং বৈচিত্র্যের সম্ভার বেড়েছে, হয়ে উঠেছে দেশের মানুষের অন্যতম প্রাণের উৎসব। জুলাই অভ্যুত্থানের পর প্রথমবারের মতো হতে যাওয়া পহেলা বৈশাখের এই শোভাযাত্রার নাম বদলের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা সহ আয়োজক কর্তৃপক্ষ। আর পহেলা বৈশাখের 3 দিন আগে নাম পরিবর্তনের ঘোষণা দেয়া হলো। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছি, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। ফ্যাসিবাদ ও নিপীড়নের কাল পর্ব শেষে এবারের পহেলা বৈশাখ হবে সংস্কৃতি চর্চার মুক্তির আলোয় উদ্ভাসিত, বলছেন আয়োজক কর্তৃপক্ষ। তাই এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। আনন্দ শোভাযাত্রার নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি, প্রতিপাদ্যে দুটো মেসেজ আছে। একটি মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটিকে তুলে ধরা। পহেলা বৈশাখের দিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আর ইউনেস্কো 2016 সালের 30 নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে। নাম পরিবর্তন করায় কোনো সমস্যা হবে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আর চারুকলায় শোভাযাত্রার বেশিরভাগ প্রস্তুতিই শেষ, চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিস্টের মুখাকৃতি, বাঘ, ইলিশ মাছ, পালকি সহ ছোট বড় মিলিয়ে থাকছে 21টি মোটিফ। জুলাই অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে থাকছে মুগ্ধের পানির বোতলের প্রতীকও। সাজরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ছায়ানটের বর্ষবরণের আয়োজনে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। বর্ষবরণ উৎসবে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে বলে জানান ছায়ানটের নির্বাহী সভাপতি ডক্টর সারোয়ার আলী। বিকেলে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এবার 58তম বর্ষবরণের আয়োজন করবে এই সংগঠনটি। ছায়ানটের এবারের বার্তা হবে আমার মুক্তি আলোয় আলোয়। রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানটি ভোর 6:15 থেকে শুরু হয়ে 2 ঘণ্টাব্যাপী চলবে। 1.5 শতাধিক শিল্পী বর্ষবরণের আয়োজনে অংশ নেবে। 9টি সম্মেলক এবং 12টি একক গান এবং 3টি পাঠ অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক লাইস আহমেদ লিসা। নিরাপত্তা দেওয়ার ব্যাপার সেটি তারা দিচ্ছেন এবং আমরা নাগরিকজনকে আশ্বস্ত করতে চাই প্রতিবারের মতো নির্বিঘ্নে নববর্ষের আয়োজন অনুষ্ঠিত হবে। আপনার সকলের রমনা বর্ষে। ফিলিস্তিনে ইসরায়েলের চালানো বর্বর গণহত্যা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী দলগুলো বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। মিছিল ও সমাবেশ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
তামজিদ সুমনের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে জুম্মার নামাজ পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কয়েকটি ইসলামী সংগঠন। সেখান থেকে ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদ জানানো হয়। ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় ইসলামী সংগঠনগুলো। সমাবেশ শেষে মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে বায়তুল মোকাররমের সামনের সড়ক। মিছিল থেকে ইসরায়েলের পণ্য বয়কটের জোরালো আহ্বান জানানো হয়। যাদের শক্তি আছে, ইসলামী প্রত্যেকটা দেশ একত্র হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ুক, তাদেরকে ধ্বংস করুক। ফিলিস্তিনের বহু মুসলমান ভাই বোনেরা তার রক্তের বিনিময় অনেক বাচ্চারা কাঁদতেছে যে আমাদের কি দোষ ছিল। প্রত্যেক ইসলামিক রাষ্ট্র থেকে ইসরায়েলের উপরে যুদ্ধ ঘোষণা করা হোক। ইসরায়েলে চলমান গণহত্যা মানবতার চরম লঙ্ঘন বলেও মন্তব্য করেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। আমাদের শেষ কাবরা হবে আকসা ধরো আমাদের সেই আমরা ইগে করতে পারে, আমাদের দখল আসতে পারে। সারা বাংলাদেশের সকল মুসলমান এবং সকল ওলামাই কেরাম দলবত নির্বিশেষে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা যদি কাজ করতে পারি, তাহলে আমাদের জন্য ইসরায়েলকে প্রতিহত করা আমাদের জন্য সহজ হবে। এর আগে সকালে মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে ফিলিস্তিনে চলমান যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে যুব প্ল্যাটফর্ম অ্যাক্টিভিস্ট। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ পুলিশের বর্তমান লোগো পরিবর্তন করে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এতে থাকছে জাতীয় ফুল শাপলা, ধান, গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার উপর উজ্জ্বলভাবে পুলিশ লেখা রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত ডিআইজি নাসিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে থাকা লোগোটি 2009 সালে পরিবর্তন করা হয়েছিল, যেখানে নৌকার দুই পাশে গম ও ধানের শীষ রয়েছে আর নৌকার পালের উপর শাপলা এবং নিচে বাংলায় পুলিশ লেখা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশের পোশাক এবং লোগো পরিবর্তনের দাবি ওঠে। পরে বিষয়ে গঠিত কমিশনও একই সুপারিশ করে। তারপরই নৌকা প্রতিকৃতি বাদ দিয়ে নতুন লোগো প্রকাশ করা হলো। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর দ্রুত পুলিশ বাহিনীর পোশাক, পতাকা, সাইনবোর্ড সহ সবকিছুতেই নতুন লোগো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে সদর দফতর থেকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, কতিপয় পরিবার এবং তাদের সহযোগীরা মিলে বিপুল পরিমাণ টাকা দেশ থেকে পাচার করেছে। এসব টাকা ফেরত আনতে কাজ করছে এই সরকার। বিকেলে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এর কথা বলেন মানি লন্ডারিং এর ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় ভিকটিম একটি পরিবার এবং তাদের সহযোগীরা মিলে টাকা পাচার করেছে। এসব টাকা কোন কোন দেশে আছে তা খুঁজে বের করতে আন্তর্জাতিক অ্যাসেট ট্রেসিং ফার্মের সঙ্গে কাজ করছে সরকার। পাশাপাশি ভবিষ্যতে আর কেউ যাতে টাকা পাচার করতে না পারে সেই পথটিও বন্ধ করা বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজ অব্যাহত রাখতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত 8 এপ্রিল বিশ্বের 54তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ 50 বছরেরও বেশি সময় ধরে একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে। অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখতে আগ্রহী যুক্তরাষ্ট্র। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চালের বাজারের অস্থিরতা যেন কাটছেই না। বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল। বাজারে নতুন চাল না আসা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই বলছেন বিক্রেতারা। এদিকে দাম বাড়ার আভাসে আবারও সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সবজি সহ ছোট বড় সব ধরনের মাছের দামই চড়া। বাংলা বর্ষবরণ উপলক্ষে বেড়েছে ইলিশের দামও। তবে কিছুটা স্বস্তি মিলেছে ডিম এবং মুরগির বাজারে। আরাফাত ইসলামের রিপোর্ট। গত কয়েক মাস ধরেই অস্থির চালের বাজার। ঈদের পর নতুন করে দাম না বাড়লেও বাড়তি দামে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, চালের দাম কমতে অপেক্ষা করতে হবে আরো 1-2 সপ্তাহ। আরদারা বলতেছে যে মেলাররা এখন ধান কিনতেছে, এই কারণে চালেও ছাড়তেছে না। নতুন আমদানি হলে দাম কমবে বলে। অন্যদিকে ভোজ্য তেলের সংকট পুরোপুরি না কাটতেই প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 18 টাকা ও খোলা সয়াবিন তেলের দাম 13 টাকা করার প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো। এই পরিস্থিতিতে আবারও বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো।
আমরা যে পরিমাণ মাল চাচ্ছি ওই পরিমাণ তেল দিচ্ছে না, এবং আমাদেরকে আগাম বাতাস দিচ্ছে যে লিটারে 15 থেকে 16 টাকা বাড়তে পারে, আপনারা ওইভাবে তেল বিক্রি করেন। আরেকটু মনিটরিং, মানে আগে যেমন রোজার সময় যে মনিটরিংটা ছিল, মনিটরিংটা জোরদার করা, সাপ্লাইটা ঠিক রাখা। সাপ্লাই ঠিক রাখলে এমনি তো আপনার দাম কমে যাবে। রমজান মাস জুড়ে সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও ঈদের পর বেশ কিছু সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। তবে স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দামও, এবং স্থিতিশীল ডিমের দাম। বৃষ্টি নেই তো, খরার জন্য মাল হইতে পারে না, বৃষ্টি হলে মালটা ভালো হয়, এই জন্য মালের আমদানি কম, এই জন্য মালের দাম একটু বেশি। ব্রয়লার মুরগির দাম কমছে, কারণ গত সপ্তাহে বেশি হলে 200 টাকা, এই সপ্তাহে 90 টাকা বেচতেছি। আর সোনালী এই যে 300 টাকা বেচছি, 280 টাকা বেচতেছি। রমজান মাসের দাম কম ছিল, কিন্তু এখন রমজান পার হয়ে গেছে, জিনিসের দাম বাড়াই দিচ্ছে। মাংসটা একটু মনে হচ্ছে যে রোজার মাসের তুলনায় একটু হাই, আর মাছটাও একটু হাই, বাট আমার মনে হচ্ছে যে এটা ব্যালেন্স হয়ে যাবে আর কি। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে বেড়েছে ইলিশের দাম। প্রতি কেজি ইলিশ কিনতে দাম গুনতে হচ্ছে 2200 টাকা, আর 800 গ্রাম 1600 টাকা, এবং 500 গ্রাম ওজনের ইলিশের দাম 1200 টাকা। মাছ ধরে এগুলো বন্ধ দিচ্ছে, নদীতে জলরে নামতে পারে না, সেজন্য মাছও নাই, ঘাটে মাছ আসে কম, এর লেগে মাছের দাম একটু বাড়ছে। এছাড়া ছোট বড় সব ধরনের মাছই কেজিতে 100 থেকে 200 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি নিয়ে শেষ হয়েছে ইনভেস্টমেন্ট সামিট 2025। এখন প্রতিশ্রুত এসব বিনিয়োগ নিশ্চিত করতে বিশ্লেষকরা বলছেন বিদেশি বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতা একেবারে নিরসন করতে হবে। বিনিয়োগকারীদের বার্তা দিতে হবে বাংলাদেশ একটি নিরাপদ এবং লাভজনক বিনিয়োগের দেশ। চায়না চেম্বারের মহাসচিব জানালেন, কেবল বিনিয়োগের পরিবেশ উন্নত হলে বর্তমানে 3 বিলিয়নের চীনা বিনিয়োগ বেড়ে দাঁড়াতে পারে 9 বিলিয়ন ডলারে। সেলিম মালিকার রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা পতন পরবর্তী অস্থির শিল্প খাতে আস্থা পুনরুদ্ধার এবং দেশি বিদেশি নতুন বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করে বিটা। এতে যোগ দেয় 40টি দেশের 600-রও বেশি দেশি বিদেশি বিনিয়োগকারী। 4 দিনের সম্মেলনে দিনব্যাপী নানা কর্মশালার পাশাপাশি প্রথম 2 দিন বিনিয়োগের সম্ভাবনা সরাসরি পর্যবেক্ষণ করতে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন 100-র বেশি বিনিয়োগকারী। নারায়ণগঞ্জের ইপিজেডে প্রায় 170 কোটি টাকা বিনিয়োগের সম্মত হয় সুইডিশ কোম্পানি লিরম। এছাড়া দেশীয় স্টার্টআপ শপআপ সৌদি আরব থেকে পেয়েছে 1350 কোটি টাকার বিনিয়োগ। আরও প্রায় লক্ষ কোটি টাকার বিদেশি বিনিয়োগ সম্ভাবনা নিয়ে শেষ হয়েছে বিনিয়োগ সম্মেলন। এটাকে সত্যিকারের বিনিয়োগে রূপান্তর করতে এখন কি করণীয় সরকারের? বিশেষ করে যে এখানে যে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি এবং একই সঙ্গে ইউটিলিটির যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের যত দ্রুত সম্ভব এগুলো সমাধান করতে হবে। জ্বালানির যে সরবরাহ সেগুলো বাড়াতে হবে। আইনগত এবং কার্যক্রমগত পরিচালনায় যে সমস্ত দুর্বলতাগুলো রয়েছে, জটিলতাগুলো রয়েছে, সেইগুলো তারা যাতে ব্যবসায়ীদের সাথে মিলে, ব্যুরোক্রেটসদের সাথে মিলে, গবেষকদের সাথে মিলে এক টেবিলে বসে ধারাবাহিকভাবে কাজ করে 6 থেকে 7 মাসের ভিতরে এগুলোকে চিহ্নিত করে সলিউশন দিয়ে এগুলোকে আইনগতভাবে অর্ডিন্যান্স দিয়ে এগুলোকে পাশ করিয়ে নেওয়া। দেশে সবচেয়ে বড় বিনিয়োগের সম্ভাবনার দেশ চীন। চায়না বাংলাদেশ চেম্বারের মহাসচিব জানালেন, সরকারের ইতিবাচক সাড়া দিলে দেশটির বিনিয়োগ বাড়তে পারে প্রায় 3 গুণ। এই পর্যন্ত রাফলি প্রায় প্রাইভেট সেক্টরে $3 বিলিয়ন মতো ইনভেস্টমেন্ট চায়নার আছে। $3 বিলিয়ন আমরা আপ টু $9 বিলিয়ন কিন্তু নিয়ে যেতে পারি, যদি আমরা এই বিনিয়োগের পূর্ব শর্ত যেগুলো আছে সেগুলোকে আমরা পূরণ করতে পারি। তবে আয়োজক সংস্থা বিডা জানিয়েছে, বিনিয়োগ আসবে 2 বছরের মধ্যে। তৈরি হচ্ছে রোডম্যাপ। 18 থেকে 24 মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে, যাতে করে এর পরের বার যখন যদি এরা আবার আসে, এই ইন্টারেস্টের স্টেপ নিয়ে কথা হবে না। এটা হচ্ছে পরের যে কোনো একটি ধাপ নিয়ে, যে ওদের এখন এন্ট্রি করতে বা আসলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করতে আর কি কি সহযোগিতা লাগবে। সামিট থেকে পাওয়া $1 বিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি দেশের শিল্প খাতকে আরও উজ্জীবিত করবে। তৈরি হবে নতুন কর্মসংস্থান। ব্যবসায়ী বিশ্লেষকরা বলছেন, এখন দরকার স্বচ্ছ নীতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর দ্রুত বাস্তবায়ন। তাহলে বদলে যাবে দেশের অর্থনীতির গতিপথ। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশকে রাজনৈতিকভাবে চাপে রাখতেই ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে ভারত, এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর নীতিমালার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। ব্যবসায়ীরা বলছেন, ভারত সরকারের হঠকারী সিদ্ধান্তে নেপাল ও ভুটান রফতানির ক্ষেত্রে তেমন প্রভাব ফেলবে না। তবে বাণিজ্যের সুষ্ঠু প্রবাহ বজায় রাখতে উভয় পক্ষকে আরও বেশি উদার হওয়ার তাগিদ বিশ্লেষকদের। মেজবা হাসানের রিপোর্ট।
দেশের করিডর ব্যবহার করে প্রতিবেশী দেশ ভারতকে নানামুখী ট্রানজিট সুবিধা দেওয়ার পর 2020 সালে ভারত থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা নেয় বাংলাদেশ। ভারতের বিভিন্ন বন্দর ব্যবহার করে পণ্য নেপাল, ভুটান, মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে কম সময়ে স্বল্প ব্যয়ের মধ্যে রপ্তানি করার সুযোগ পায় বাংলাদেশ। সম্প্রতি কোনো রকম আলোচনা ছাড়াই এই ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে ভারত সরকার। বলা হয় নেপাল, ভুটান ছাড়া করিডর ব্যবহার করে তৃতীয় কোনো রাষ্ট্রে রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। এমনকি বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝাই 4টি ট্রাক ফেরত পাঠায় প্রতিবেশী রাষ্ট্র। দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের রেশ কাটতে না কাটতেই প্রতিবেশী রাষ্ট্রের এমন আচরণ কিভাবে দেখছেন বিশেষজ্ঞরা? এই জিনিসগুলো আসলে আর্থিক নয়, যতটা না আর্থিক তার চেয়ে বেশি রাজনৈতিক, পলিটিক্যাল কারণে। ভারত বাংলাদেশের একটা বড় প্রতিবেশী দেশ, তাদের সাথে সম্পর্ক রেখে আমাদের লাভ যা হয় আর্থিকভাবে তার চেয়ে লস হয় অনেক বেশি। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের এটা শর্ত, এটা দিতেই হবে। বাংলাদেশের যেহেতু স্থল বেষ্টিত কমপ্লিটলি নয়, সুতরাং বাংলাদেশের জন্য যতটা না বাধ্যবাধকতা দিতে, নেপাল, ভুটানের জন্য তারা দিতেই পারে। এটা আমাদের কূটনৈতিক দিক থেকে একটা সীমাবদ্ধতা। আমাদের পুরো সম্মান যেন হানি না হয় এবং একই সঙ্গে যে সুযোগ সুবিধাটা আছে সেটা যেন আপাতত অন্তত 6 মাস বহাল থাকে। এমন পরিস্থিতিতে বিকল্প পথ তৈরিতে বেশি মনোযোগ দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। বাংলাদেশের ভিতরে সুবিধাগুলো বাড়াতে হবে, বিশেষ করে যে থার্ড টার্মিনাল যেটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা কত দ্রুত আমরা চালু করতে পারি এবং সেখানে এই কার্গো ফ্যাসিলিটিগুলো বাড়াতে পারি কিনা, সেখানে সিন্ডিকেটগুলোকে বন্ধ করতে পারি কিনা। এইটা আমাদের জন্য একটা সুযোগ হবে। ভারতের সাথে আমরা যে ট্রান্সশিপমেন্ট বা করিডোরের যে চুক্তিগুলো আমরা করেছি সেটা অসম চুক্তি, প্রত্যেকটাই ভারতের পক্ষে। এখন আমরা ওই চুক্তির ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে চাই তাহলে আমরা ব্লেমড হব না। তবে ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাণিজ্যে তেমন প্রভাব ফেলবে না বলে জানান ব্যবসায়ীরা। বলছেন এর ফলে বাইরের বাজার তৈরি হবে। আমরা নেপাল, ভুটানের ক্ষেত্রে যেহেতু আমরা ল্যান্ডপোর্ট ইউজ করে থাকি, আমাদের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট এটা হবে না। আমাদের রপ্তানির জন্য অবশ্যই নতুন নতুন বাজার খোঁজা দরকার। এক্ষেত্রে আসিয়ান আমাদের জন্য ওয়ান অফ দ্য গ্রেট পটেনশিয়াল মার্কেট। আমি আমাদের সরকারকে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব যত দ্রুত সম্ভব আসিয়ানের সাথে যেন একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অথবা কোনো না কোনো চুক্তির মাধ্যমে যেন করা হয়। যদিও প্রাথমিকভাবে সিদ্ধান্ত বাংলাদেশের আঞ্চলিক বাণিজ্যের পথে প্রতিবন্ধকতা তৈরি হলেও দীর্ঘমেয়াদে সিদ্ধান্ত ভারতের জন্য আরও ক্ষতিকর হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার বিকেলে অনুভূত এই ভূকম্পনের রিক্টার স্কেলের মাত্রা ছিল 4। ভূমিকম্প পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবায়েত কবির জানান, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জের কাছে বাংলাদেশ ও ভারত সীমান্ত এলাকায়। এটি স্বল্প মাত্রা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে গণ্য হয়। তিনি আরও জানান, এর উৎপত্তিস্থল ঢাকা থেকে 105 কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশেপাশের এলাকাতে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে আরও স্বচ্ছ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘে আওয়াজ তুলতে হবে সরকারকে। শুক্রবার রাজধানীর শাহবাগে গাজায় ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং র্যালিতে এসব দাবি জানান জোনায়েদ সাকি। ফিলিস্তিনের শান্তিকামী জনগণকে বাঁচাতে অবিলম্বে মুসলিম দেশসহ পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের এই শীর্ষ নেতা। এ সময় তিনি আরও অভিযোগ করেন, নতুন বাংলাদেশে এখনো মত প্রকাশের স্বাধীনতা রুখে দেওয়ার অপচেষ্টা চলছে। মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টে হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, থাকছে 28 জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। ইসরায়েলি গণহত্যা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাইতুল মোকাররমে ইসলামী দলগুলোর বিক্ষোভ। বদলে যাচ্ছে পুলিশের লোগো, থাকছে না নৌকা প্রতীক, পোশাকেও আসছে পরিবর্তন। চালের বাজারে অস্থিরতা কাটছেই না, সবজি ও মাছের দামও চড়া, দাম বাড়ার প্রস্তাবে কমেছে সয়াবিন তেলের সরবরাহ। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।